জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। চোখের জলে ফায়ারম্যান সোহেল রানাকে বিরচিত বিদায়। সহকর্মীদের হাহাকারে হৃদয় বিদারক পরিস্থিতি। গ্রামের বাড়ি কিশোরগঞ্জে দাফন আজ। আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা। দোষীদের শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে আগুন। 3 বোন সহ দগ্ধ 4 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6 শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র। পুনর্বাসনের উদ্যোগ। এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আগে যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চায় বাংলাদেশ। পম্পেওর সঙ্গে বৈঠকের সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। সহকর্মী স্বজনদের চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসায় অনন্ত অসীমের পথে যাত্রা করলেন ফায়ারম্যান সোহেল রানা। সকাল 11টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে জানাজা শেষে মরদেহবাহী গাড়ি যাত্রা করে কিশোরগঞ্জের পথে। অশ্রু সজল চোখে ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান সোহেলের ছোট ভাই উজ্জ্বল মিয়া। হৃদয়ের হাহাকার নিয়ে সোহেল রানাকে স্মরণ করেন সহকর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে সক্ষম কেউ থাকলে তাকে চাকরি দেয়া হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মঙ্গলবারের আকাশটা সকাল থেকেই ছিল মেঘলা। তবে অ্যাম্বুলেন্সে করে মৃত্যুহীন প্রাণ সোহেল রানা যখন আসেন ফায়ার সার্ভিস সদর দপ্তরে, অঝোর ধারায় ভেঙে পড়ে আকাশের কান্না। সহকর্মীদের চোখ তখন ছলছল, অশ্রু চিকমিক করছে উপস্থিত সবার চোখেই। কথা ছিল জানাজা হবে সদর দফতরের খোলা চত্বরে, কিন্তু বৃষ্টি মাথায় সবাই কাতারবদ্ধ দাঁড়িয়ে যান বিশাল গ্যারেজের নিচে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন সোহেলের সহকর্মী ও স্বজনরা। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানানো হয় সোহেল রানার ভাই উজ্জ্বল মিয়াকে। তার আবেগ, তার আকুতি ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান উজ্জ্বল, চান প্রার্থনা, দোয়া। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারটা এখন রাস্তায় বসার মতো। 1994 সালে জন্ম নেয়া সোহেল মাত্র 3.5 বছরের চাকরি জীবনে জয় করে নিয়েছিলেন বাহিনীর অগ্রজ অনুজ সবার হৃদয়। আর তাই তার এই অকাল বিদায়ে আবেগতাড়িত সবাই। পেশাদারিত্বের আড়ালে চোখের জল চাপা দিতে পারলেও হৃদয়ের হাহাকারটুকু স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের কথায়। সোহেল যে কাজ করছে সেটা সারা বাংলাদেশের মানুষ তাকে সারা জীবন মনে রাখার উচিত। আমাদের ফায়ার সার্ভিসের জন্য তো একটা গর্ব। আমাদের গর্ব, সে আমাদের অহংকার। আমরা কোনোদিন তার কথা বলতে পারবো না। আমাদের সাথে আমাদের একজন সঙ্গী চলে গেছে, আমাদের খুবই আজ মনের ভিতরে অনেক কষ্ট। সোহেল ছিল আমার বেস্টম্যান। আমরা একটু ট্রেনিং করছি, কি হারাইছি আমরা এটা আসলে বলার বাহুল্য। আমরা কাজ করতে আমার কোনো ভাষা নেই। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে সক্ষম কেউ থাকলে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তাদের ফ্যামিলি সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। মাত্র 25 বছর বয়সে সোহেলের চলে যাওয়াতে আক্ষেপ, কষ্ট এবং বেদনা থাকলেও তার এমন বীরত্বপূর্ণ কাজ যুগ থেকে যুগান্তরে সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আপাতত সিঙ্গাপুর পাঠানো সম্ভব হচ্ছে না। 2 দেশের চিকিৎসক দলের ভিডিও কনফারেন্সে আলোচনার পর এই সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড। এদিকে নৃশংস এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী।
অধ্যক্ষের যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আগুন দিয়ে ঝলসে দেওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি শ্বাসনালী সহ শরীরের ৭৫% পোড়া নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করে তার চিকিৎসায় গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড। ২০ মিনিটের আলোচনা শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন বোর্ড প্রধান ডাক্তার সামন্তলাল সেন। কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই ৫ ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। এরপরেই হয় নুসরাতের অস্ত্রোপচার। সে কিন্তু তার লাংটাকে ঠিকমতো এক্সপান্ড করতে পারছে না, মানে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। যদিও আমরা পেশেন্ট লাইফ সাপোর্টে আছে, আমরা ভেন্টিলেটর দিয়ে দিচ্ছি, তারপরে ইফোর্টটা তাকে বেশি দিতে হচ্ছে। তো এই ইফোর্টটা যাতে বেশি না দিতে হয় সেজন্য যতটুকু শক্ত চামড়া দুই পাশে আছে আমরা ওটাকে কেটে রিলিজ করে দিই, যাতে লাংটা ঠিকমতো এক্সপান্ড করতে পারে। এদিকে মেয়ের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন নুসরাতের বাবা। আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে সুস্থ করে দেয়, সুচিকিৎসার মাধ্যমে মেয়ে যেন হায়াত লাভ করে, হায়াত দারাজ করে, সবাই দোয়া চাইতেছি। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একটা শিক্ষার্থী যদি তার নিরাপত্তা যদি না থাকে, পরীক্ষা দিতে গিয়ে যদি পরীক্ষার হলে আমার মেয়েকে আমার বোনকে যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হয়, তাহলে এর থেকে বড় বর্বরতা, নৃশংসতা, এর থেকে বড় নিরাপত্তাহীনতার আর কোনো জায়গা থাকতে পারে না। আমরা আশা করব এই মামলাটি যাতে খুব সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন, যেই হোক সে তাকে আইনের আওতায় আনতে হবে। ইনশাল্লাহ আমরাও আশা করছি আইনের আওতায় আসবে। গত ২৭শে মার্চ মামলা করে নুসরাত রাফির পরিবার। গ্রেফতার করা হয় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে। এরই জেরে পরীক্ষার হল থেকে ডেকে নুসরাতকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তের অনুসারীরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় আটক ৭ জনকে আদালতে হাজির করা হয়েছে। তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা হওয়ার পর এক সহপাঠীকে আটক করা হয়েছে। এদিকে হত্যা চেষ্টার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। পুলিশ জানায়, গত শনিবারে রাফির উপরে চালানো অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবারে রাফির বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা করেছিল সোনাগাজী মডেল থানায়। এরপর গত মধ্যরাতে সেই এজাহার পরিবর্তন করে ৮ জনের নাম উল্লেখ করে পুনরায় আবারও এজাহার দায়ের করা হয়। সেই এজাহার নামীয় আসামির মধ্যে ২ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই ঘটনার বিস্তারিত জানতে সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম বিভাগীয় এই প্রধান কর্মকর্তা। ভিকটিম পক্ষ এটা স্পর্শকাতর বিষয়, আমরা সেই অপেক্ষায় ছিলাম। মামলা যথারীতি একটা এফআইআর খুব দ্রুত এই ইন্টেনশনাল অবস্থায় থেকে একটা বর্ণনা সহ কিছু নামগাম সন্দেহজনক দিয়েছিল। এর ইমিডিয়েট পরে তার উপলব্ধি যে স্যার আমাদের এই মামলাতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে স্যার, আমি আরেকটু পরিবার এবং সবার সাথে বসে আমি আর একটা কপি পাঠাচ্ছি। তো সেই প্রেক্ষাপটে সে এই ক্ষেত্রে কয়েকজন স্পেসিফাইড কিছু নাম আসছে। অন্যদিকে এই ঘটনায় দফায় দফায় তার সহপাঠীদেরকে ডেকে এনে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। অনেকটা আমরা ভেঙে পড়ছি, কারণ আমরা তো এরকম আশা করি না। পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে অনেক ভালো করে, তাই এখন তো মাঝখান দিয়ে এরকম কি করবো, এখন ডাকতে আসতে হচ্ছে এটা আর কি। এখন ওরা কি জন্য ডাকতেছে ওরা না জানে, আমরা তো এগুলো কিছু বুঝি না। এখান থেকে ফোন দিছে ওরা। এদের মধ্যে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গত ২৭ মার্চের সিলতানের ঘটনায় আগেই জেলে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, আজকে ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনার প্রতিবাদে সকালে ফেনী শহরে একটি মানববন্ধন করেন নারীদের একটি সংগঠন। তাদের দাবি, দ্রুত দোষীদেরকে আইনের আওতায় আনা হোক। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে সোনাগাজী মডেল থানা এলাকায় আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। হ্যাঁ মোমো, আপনি যেমনটি বলছিলেন, গত শনিবারে যে ঘটনাটা ঘটেছিল ফেনীর সোনাগাজীর সেই ইসলামিয়া মাদ্রাসায়, সেই ঘটনার যে নির্মমতা, সেই নির্মমতা আসলে ছেয়ে গেছে পুরো এলাকা। এখানকার সোনাগাজীবাসীরা সহ সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসছেন। আর এই ঘটনায় গতকালকে যে মামলা হয়েছিল, রাফির বড় ভাই বাদী হয়ে মামলা করেছিল প্রথমে ৪ জন অজ্ঞাতনামা বোরকা পরিহিতের বিরুদ্ধে এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। গতকাল মধ্যরাতে সেই মামলা পরিবর্তন করে ৮ জনের নাম প্রধান অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ
8 জনের নাম উল্লেখ করে তারা আরেক মামলা সংশোধন করে আবার এন্ট্রি করেছেন। তারা যেটা জানিয়েছেন রাফির ভাই যে এই মামলার সাথে যায় 8 জনের নাম উল্লেখ আছে, তারা এই শ্লীলতাহানির ঘটনার পর থেকেই বিভিন্নভাবে তাদেরকে হুমকি দামকি দিয়ে আসছিল এবং তাদেরকে বিভিন্নভাবে মামলা উঠিয়ে নেওয়ার যে চাপ দিয়েছিল। এবং এই শ্লীলতাহানির ঘটনার পরে যখন সিরাজউদ্দৌলা কারাগারে ছিল তখন তার নামে সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ গঠন করে এরাই নেতৃত্ব ছিল এবং এরাই এই রাফির গায়ে আগুন দেওয়ার নেপথ্যে আছে বলে তারা মনে করছেন। এজন্য নাম পরিবর্তন করে 8 জনকে দেওয়া হয়েছে। এই 8 জনের মধ্যে প্রধান যে অধ্যক্ষ রয়েছে সিরাজউদ্দৌলা, সে আগে থেকেই কারাগারে ছিল এবং নতুন করে ওই মাদ্রাসার ইংরেজি বিভাগের যে প্রভাষক রয়েছে শিক্ষক তাকে আফসার তাকে আটক করা হয়েছে এবং অন্যান্য সন্দিহান এজাহারের বাইরে আরও 6 জনকে, আজকে মোট 7 জনকে আদালতে পাঠানো হয়েছে এবং আদালতে যে পাঠানো হয়েছে এবং প্রত্যেকে 7 দিন করে রিমান্ড আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, ওসি তদন্ত সোনাগাজী থানার আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এছাড়া আজকে সকালে এই ঘটনার প্রতিবাদে একটা মানববন্ধন হয়েছে ফেনী শহরে এবং কর্মজীবী নারী সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন করেছে এবং সেই মানববন্ধনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়ে জড়িতদের আটকের দাবি জানিয়েছেন। এছাড়া এই ঘটনার তদন্তে চট্টগ্রাম বিভাগের যে রয়েছেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক, উনি এসেছেন এবং যে মাদ্রাসার যেখানে ঘটনাটি ঘটেছে সেই আদ্যপান্ত সে নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাথে ফেনী জেলার পুলিশ সুপার SM জাহাঙ্গীর আলম সরকার এবং অন্যান্য প্রধান কর্মকর্তা যারা রয়েছেন পুলিশে তাদেরকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আমাদেরকে যা জানিয়েছেন যে এই মামলায় যাদেরকে নাম এসেছে তাদেরকে যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে এবং এছাড়াও এই মামলার খুঁটিনাটি কে বা কিভাবে জড়িত, কিভাবে ঘটনাটা ঘটেছে তারা সবকিছু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সব ধরনের পদক্ষেপ তারা নেবেন। এবং এর দিকে বারবার জিজ্ঞাসাবাদের স্বার্থে তাদের সহপাঠীদেরকে এখানে থানায় আনা হচ্ছে। তাদের অভিভাবকরা জানিয়েছেন চলমান পরীক্ষার কারণে, এই জিজ্ঞাসাবাদ কারণে এসব পরীক্ষার্থীরা অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। সোনাগাজী মডেল থানা থেকে এতক্ষণ সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আতিয়ার সজল। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরে আটকে আগুন দেয়ায় একই পরিবারের 3 বোন সহ 4 জন দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। ভুক্তভোগী পরিবার জানায় নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামে রাতে ঘুমাচ্ছিলেন 3 বোন সহ ফুফু। মঙ্গলবার ভোর 5:30টায় ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। সঙ্গে ককটেল বিস্ফোরণেরও অভিযোগ করেন আহতের পরিবার। জমিজমার দখলকে কেন্দ্র করে প্রতিবেশী এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে তারা। এদিকে চিকিৎসক জানান 12 বছরের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রীতি আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তার শ্বাসনালী সহ শরীরের 15% পুড়ে গেছে। এছাড়া বার্ন ইউনিটে চিকিৎসা চলছে প্রীতির 2 বোন ও ফুফুর। 8ম শ্রেণীর ছাত্রী সুইটি আক্তারের শরীরের 15, মাধ্যমিক পরীক্ষার্থী মুক্তা মনির 10 এবং ফুফু খাতুন নেসার শরীরের 12% পুড়ে গেছে। চিকিৎসকরা জানান 4 জনের সবার 2 হাত মুখ পুড়ে গেছে, দগ্ধ হয়েছে শ্বাসনালী। চতুর্দিকে কেরাসিন আর পেট্রোল ডালছে আর চতুর্দিক দিয়ে সবাই দাঁড়া রয়েছে যাতে এরা না বাড়িতে পারে। তারপরে এটা ডালার পরে আগুন করছে, আগুন করার পরে আবার বোমা মারছে। আর আমার বাবার কোনো ভাইও নাই, শুধু একলা, মানে বাবা মারার পর আমরা সব ফ্যামিলি মারা তারা এই জমি বুক করবো। তাদেরকে আমরা অবজারভেশনে রেখেছি, আমরা 24 ঘন্টা অবজারভেশন করব, করার পরে যদি মনে করি যে তাদেরকে ভর্তি করার মতো তাহলে তাদেরকে ভর্তি করব। তাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে ভোরবেলা তাদের বাড়ির মধ্যে বল সদৃশ কিছু একটা ছুঁড়ে মারা হয়েছে এবং সেই ছুঁড়ে মারা জিনিসের মধ্যে কেরোসিনের গন্ধ ছিল এবং আর পুরো আগুন ধরে গিয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6 শতাধিক চরমপন্থী অস্ত্র জমা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন। গত কয়েকদিনের আলাপ আলোচনার পর বিকেলে পাবনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন স্থানীয় 25 জন চরমপন্থী। এ সময় প্রায় 100টি আগ্নেয়াস্ত্র জমা দেন তারা। এরপর অন্যদের আত্মসমর্পণ করার কথা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পণকারীদের আইনি সহায়তা দেয়া হবে। এছাড়াও সামাজিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আত্মসমর্পণকারী চরমপন্থীরা জানান, এখনো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে। পর্যাপ্ত আইনি সহায়তা দেয়া হলে তারাও ফিরতে পারে আলোর পথে। অনুষ্ঠানে প্রত্যেকের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের আইজিপি সাহেব আছেন এবং পুলিশ এবং এনএসআই উঠে এই দেশের 17 কোটি মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে।
আমরা অবশ্যই যারা নাকি স্বাভাবিক জীবনে তারা ফিরে আসবেন তাদের জন্য আমরা লক্ষ্য রাখবো, তারা যেন ফিরে আসেন। আর যারা নাকি এখন পর্যন্ত যে অল্প কয়েকজন আছেন আপনারা আত্মসমর্পণ করেন নাই, আপনাদের জন্য আমি একটি কথাই বলে যাব, আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু আগে 10 বছর আগের গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ নয়। আপনাদের জন্য সর্বধরনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের জন্য সেটি ওপেন থাকবে। আপনারা সেই জায়গাটিতে চলে আসার জন্য আহ্বান রাখছেন। সময় সংবাদে আরো থাকছে। এবার গুড়িয়ে দেয়া হলো তুরাগ পাড় দখল করে গড়ে তোলা বিনোদন কেন্দ্র। নদী ভরাটের অভিযোগে আটক এক। শুধু প্রকল্প পরিচালক নন, সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সপরিবারে প্রকল্প এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে একনেক সভায় এ নির্দেশনা দেন সরকার প্রধান। চলতি অর্থবছরের 20তম সভায় মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও আখাউড়া সিলেট নতুন রেলপথ নির্মাণ সহ 7টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক, যা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 18,191 কোটি টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান জানান, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ADPর 47.24% বাস্তবায়ন হয়েছে। তিনি জানান, গেল মাসে দেশে মূল্যস্ফীতি ছিল 5.55%। মূল্যস্ফীতি মার্চ মাসে 5.55, মার্চ পর্যন্ত এডিপি বর্তমান হার 47.24। অন্যান্য অফিসারও যারা আছে তারাও দেখা যায় প্রায় থাকে না, বা থাকলে পরিবার নিয়ে থাকে না। পরিবার নিয়ে না থাকলে হয় কি, সে একটা সবসময় ঢাকায় থাকার তার একটা মনের মধ্যে টান থাকে, এই জন্য কাজ সাফার করে। তো উনি বলছেন যে এটাকে একটু চাপ দেন যাতে করে এরা বউ বাচ্চা নিয়ে সঙ্গে থাকে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আগেই যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চায় বাংলাদেশ। এ ব্যাপারে ওয়াশিংটনের সহযোগিতা চেয়েছে ঢাকা। সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেনের বৈঠকে উঠে আসে রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য সুবিধা সহ এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থাও। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সোমবার সকাল 9টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠক করতে আসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। সকাল 9:15টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে তার বৈঠক শুরু হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম এ বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উঠে আসে। তবে 50 মিনিট স্থায়ী আলোচনার বড় অংশ জুড়ে ছিল রোহিঙ্গা ইস্যু। মায়ানমার স্বীকার করেছিল, এগ্রি করেছিল যে তাদের লোকরা তারা নিয়ে যাবে, কিন্তু এখনো তারা নিয়ে যায় নাই। সেজন্য আপনাদের এইখানে আমরা সহায়তা চাই। বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের অব্যাহত উন্নয়নের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে চায় বাংলাদেশ। আমাদের বিরাট সমুদ্র আছে, সমুদ্র এলাকা, সেই সবের যদি আপনারা সুযোগ নেন তাহলে আপনারা ওখানে আপনাদের যে ইন্ডো স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে এবং ইন্ডো স্পেসিফিক বিজনেস ফোরাম, সেই মাধ্যমে আপনারা ওখানে ব্যবসা বাণিজ্য ভালো করলে আপনাদেরও ভবিষ্যৎ খুব ভালো হবে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এজন্য সুশাসন, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করেছেন মাইক পম্পেও। এদিকে বৈঠক শেষে বাংলাদেশ দূতাবাসে আসেন A.K. আব্দুল মোমেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী এবং পরে দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান। মাঝ নদীতে 13 ও 14 নম্বর পিলারের ওপর আগামীকাল বসানো হবে এই স্প্যানটি। দুই প্রান্ত মিলিয়ে 10ম এ স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পুরো 1.5 কিলোমিটার সেতু।
চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিপোর্ট এহসান জুয়েলের। নতুন করে গতি পাচ্ছে পদ্মা সেতুর কাজে। এখন পর্যন্ত নদীতে স্প্যান রয়েছে 9টি, এর মধ্যে 8টি স্প্যানই জাজিরা প্রান্তে। এই প্রান্তেই তাই কার্যত দৃশ্যমান সেতুর কর্মযজ্ঞের বড় অংশ। বাকি যে একটি স্প্যান মাওয়ার 3 ও 4 নম্বর পিলারে বসানো আছে, এটি মূলত সাময়িকভাবে রাখা এখানে। 5 ও 6 নম্বর পিলারের কাজ পুরো শেষ হলে এই স্প্যানটি সেখানে সরিয়ে নেওয়া হবে। সুখবর হলো এবার মাওয়া প্রান্তে প্রথমবারের মতো নির্ধারিত পিলারে বসতে যাচ্ছে স্প্যান। নদীর 3 নম্বর মডিউলের 13 ও 14 নম্বর পিলার দিয়ে এখানে শুরু হবে স্প্যান বসানোর কাজ, যা ধীরে ধীরে এগিয়ে নেওয়া হবে জাজিরার দিকে। মাওয়া প্রান্তে আরও বেশ কটি পিলার পুরো প্রস্তুত বলে চলতি মাসেই 2টি স্প্যান তোলার পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। এপ্রিলে আমাদের 2 মিনিমাম হওয়া উচিত, আর বেশিও হতে পারে, কারণ আমাদের সেকেন্ড আরেকটা ট্রাস ইরেকশনের ট্রাস আমাদের আসছে, এটা দিয়ে ধরে রেখে ওয়েল্ডিং করে যেটা রেখে, ওয়েল্ডিংটা করতে ধরে রেখে অনেক সময় লাগে। তো সেই সময়ের জন্য দেখা যাচ্ছে এটা পারে নাই। তো আমরা এপ্রিলে আমাদের আরও বেশি টার্গেট। এ লক্ষ্যে যে স্প্যানটি বসানো হবে সেটি তুলে দেওয়া হয়েছে 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেনে। অন্য সময় মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা স্পেন বয়ে নিতে পাড়ি দিতে হতো প্রায় 6 কিলোমিটার পথ, তাই আগের দিন রওনা দিত ক্রেন। এবার নদীর পাড় থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে মাওয়া প্রান্তে স্পেন বসানো হবে বলে যেদিন তোলা হবে সেদিন সকালেই এটি নিয়ে রওনা হবে ক্রেনটি। এই দশম স্পেনটি বসানোর মধ্য দিয়ে নদীতে দৃশ্যমান করা সম্ভব হবে পুরো 1.5 কিলোমিটারের সেতু, অর্থাৎ 6.15 কিলোমিটার পদ্মা সেতুর মধ্যে দৃশ্যমান হবে 4 ভাগের 1 ভাগ। তবে নদীতে এখনও 10টি পিলার দৃশ্যমান থাকায় বাকি 3 ভাগ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। 11 দিনের বিরতি দিয়ে তৃতীয় পর্যায়ে শুরু হয়েছে ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করার অভিযান। সকালে আশুলিয়ার তুরাগ পাড় থেকে উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় দেখা যায় মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন তুরাগ পাড়ে প্রায় 200% নদীর জায়গা দখল করে রেখেছে টেক্সট ইউরো বিডি নামে একটি প্রতিষ্ঠান। বিআইডব্লিউটিএ সেখানে অভিযান চালিয়ে বালু অপসারণের পাশাপাশি বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে। এছাড়া নদী ভরাটের অভিযোগে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে আশুলিয়ার সামনের অংশে তুরাগ দখল করে গড়ে তোলা তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড নামে একটি বিনোদন পার্কে উচ্ছেদ চালায় সংস্থাটি। 29শে জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত প্রথম 2 পর্যায়ে 24 দিনে প্রায় 3000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। দখলমুক্ত করা হয়েছে 61 একর নদীর জায়গা। এখানে যে সমস্ত সীমানা পিলার রয়েছে অধিকাংশ সীমানা পিলারই ট্যাম্পারিং করা এবং আপনার এই জায়গায় সঠিক স্থানে বসানো হয়নি। আমরা পুনর্জরিপ করেছি, যে পুনর্জরিপের আওতায় যেগুলো পড়েছে সেগুলোই আমরা উচ্ছেদ করছি। ইন্ডাস্ট্রি হোক, পার্ক হোক, আপনার যে কোনো প্রকার স্থাপনা হোক, সেটি কিন্তু অপসারণের আওতায় আসবে। চট্টগ্রামে কথিত বড় ভাই কালচারের দ্বন্দ্বে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। প্রেমের বিরোধকে কেন্দ্র করে কিশোরদের অন্যায়কে আশ্রয় দেয়া কথিত বড় ভাই লোকমান প্রতিপক্ষ সাইফুল গ্রুপের হাতে নিহত হয়। এর 24 ঘন্টার মধ্যে সাইফুল নিহত হয় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে। এদিকে গত বছরও 3 জন নিহত হয়েছে জানিয়ে বড় ভাই কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কদিন ধরে চট্টগ্রামে বড় ভাই কালচারের বিষয়টি আলোচনায় আসছিল। সবশেষ রোববার রাতে কিশোর প্রেমের জের ধরে বাকলিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মারা যায় গোলপাহাড় এলাকার বড় ভাই লোকমান হোসেন। আর এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় বাকলিয়া এলাকার বড় ভাই সাইফুলকে। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু হয় সাইফুলের। এই ঘটনার সংক্রান্তে আমরা যা যা আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। কিশোরদের সমস্যার সাথে এক গ্রুপের বড় ভাই এবং আর গ্রুপের বড় ভাই তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে গেল। ওনার বাসার সামনে একটা ঘটনা হয়েছে, উনি হয়তো ওইখানে গেছে যে মানে এই জিনিসটা কি ওটাও উপলব্ধি করার জন্য, কিন্তু আসলে উনি এটার সাথে কোনোভাবে জড়িত না। আমার ভাই তো ক্রস ফায়ারের মামলার আসামি না, কেন আমার ভাইকে এরকম ক্রস ফায়ার দেওয়া হলো? অনুসন্ধানে বের হয়ে আসছে নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল অনেক নামের আরেক কিশোরের, কিন্তু ওই ছাত্রী অনেকের সাথে সম্পর্ক ছিন্ন করে আরেক কিশোরের সাথে প্রেমে জড়িয়ে পড়লে এই নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
নিজের অনুসারীদের ছাড়িয়ে আনতে লোকমান বাকলিয়ায় গেলে এই খুনের ঘটনা ঘটে। সাইফুল লোকমান ওদের বাসায় যাওয়ার পরে পরে দোতলা থেকে গুলি মারছে, ওর মাথার মধ্যে গুলি, তেমন শব্দ হয় নাই। বিচারটা চাই, কি অন্যায় করেছে, কি অপরাধ করছে আমার ছেলে। পুলিশ কর্মকর্তারাও স্বীকার করেছেন চট্টগ্রামে এই বড় ভাই কালচারের জন্য একের পর এক অপমৃত্যুর ঘটনা ঘটছে। জয়কে যখন আটক করে অনিকের দল, তখন জয়ের সিনিয়র হিসেবে এখানে লোকমান এবং তার লোকজন গোলপাহাড় এলাকা থেকে আসে। আবার অনিকরা যখন দেখতে পারে যে এখানে সিনিয়র গ্রুপ চলে আসছে, তাদের সাথে সাথে সে সাইফুলদেরকে বলে, তখন আবার সাইফুলের গ্রুপটা এখানে অ্যাড হয়ে যায় এবং মার্ডারের ঘটনাটা ঘটে। এর আগে গত এক বছরে এ ধরনের বড় ভাই কালচারের কারণে অন্তত 3 কিশোরের মৃত্যু হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আমে ক্ষতিকারক রাসায়নিক প্রতিরোধে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে আমের আড়তগুলো মনিটরিংয়ে পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, আদালতের আদেশ বাস্তবায়ন হলে কেমিক্যাল মুক্ত আম নিশ্চিত করা সম্ভব হবে। বিষমুক্ত আম নিশ্চিতে 10 বছর আগে আমবাগান এবং বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। এই আদেশের পর প্রশাসন তৎপর হলেও আমে ক্ষতিকারক রাসায়নিক মেশানো বন্ধ হয়নি। আবারও আসছে আমের মৌসুম। মঙ্গলবার সেই রিটের ধারাবাহিকতায় এবার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সহ আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিলেন উচ্চ আদালত। রাজশাহী অঞ্চল সহ যেখানে যেখানে আমের বাগান আছে সেখানে আমের বাগানগুলোতে পুলিশ মোতায়েন করার জন্য যেন কোনো ক্ষতিকর কীটনাশক রাসায়নিক দ্রব্য যেন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতে না পারে, যেটা শরীরের জন্য ক্ষতিকর হয়। একই সঙ্গে আমের আড়তগুলোতেও যাতে রাসায়নিক মেশাতে না পারে তা মনিটরিংয়ে পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক এবং বিএসটিআইকে নির্দেশ দেন আদালত। আইজিপি, ডিজি র্যাব এবং বিএসটিআইকে যে বাজারে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে ফলের বাজার আছে এবং গুদাম আছে সেই জায়গাগুলোতে সার্ভিলেন্স টিম পাঠানো এবং মনিটরিং করা, যাতে সেখানে কেউ আম পাকানোর জন্য বা ফল পাকানোর জন্য কেউ কেমিক্যাল ইউজ করতে না পারে, এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এবং 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার চাঁপাইনবাবগঞ্জে 32,000 জমির বাগানে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3 লাখ মেট্রিক টন, আর 18,000 হেক্টর আম বাগানে রাজশাহীর লক্ষ্যমাত্রা 2,13,000 মেট্রিক টন আম। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুপ্রভাত বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে সুপ্রভাত পরিবহনের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 20 মার্চ এক সপ্তাহের মধ্যে প্রাথমিক 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 19 মার্চ রাজধানীর প্রগতি সরণিতে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় আবরারকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এই ঘটনায় বাসটির মালিক কারাগারে আছেন। উপাচার্যের পদত্যাগ দাবিতে আবারও বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় 1 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। গতকালের মতো আজও দুপুর 1:45টায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন তারা। সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে দুপুর 1:45টায় অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে 27 মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। পরে গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের অপসারণ দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। প্রতিষ্ঠার 53 বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু আবাসন সংকট নয়, খাবারের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। এছাড়া হলগুলো নিজেদের দখলে রাখতে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। এতে শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
1966 সালে প্রতিষ্ঠার পর 53 বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুরো আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। 27,000 শিক্ষার্থীর আবাসন চাহিদা মেটাতে ছেলেদের 8টি ও মেয়েদের 4টি হলে মাত্র 5,000-এর মতো শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া পুরনো জরাজীর্ণ ভবন, খাবারের নিম্নমান সহ নানা সমস্যার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। যখন বৃষ্টি হয় নালাগুলো সবসময় পরিষ্কার থাকে না, যাতে প্রচুর মশা হয়, আর মশার কারণে রুমে ঠিকমতো থাকা যায় না। বাথরুমগুলো বেশি বেশি অপরিষ্কার থাকে, এগুলো নিয়মিত পরিষ্কার দেওয়া হয় না। ভাতের সাথে আপনার পোকা থাকে, তারপরে যে রান্না বান্না করে এগুলো হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে মানে কতটা নিম্ন স্তরের খাবার। রাজনৈতিক পালাবদলের সাথে সাথে হলের দখলদারদেরও পালাবদল হয়। ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বজায় রাখতে ও হলগুলো দখলে রাখতে সবসময় মরিয়া থাকে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। বিষয়টি স্বীকার করলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। অনেক সময় দেখা যায় যে হলে যারা ছাত্র সিট ছেড়ে দেওয়া অথবা পাশ করার পরপরই তাদেরকে ডাবলিং টাকার জন্য চাপ দেওয়া, এই বিষয়গুলো থাকে, সেখান থেকে মূলত সমস্যাগুলো তৈরি হয়। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের পাশাপাশি শিক্ষার্থীরাও বলছেন দীর্ঘদিন ধরে কোনো ছাত্র প্রতিনিধি না থাকায় হলগুলো নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। জেনারেল ছাত্ররা সাধারণত মানে তাদের দাবি দেওয়া কোনো মতে মানে তুলে ধরতে পারে না। চাকসু বা হল সংসদ থাকলে আমাদের দাবি দেওয়াগুলো আমরা তুলে ধরতে পারতাম। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে হলগুলো সমস্যা সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। বিশাল সংস্কারের প্রয়োজন এবং তার জন্য বিশাল বাজেটের প্রয়োজন। এই বিষয়গুলো আমি মঞ্জুরি কমিশনের কাছে লিখেছি যে বাজেট পাওয়ার সাপেক্ষে আমরা আমাদের এই লং টার্ম প্ল্যানগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারব। বিশ্ববিদ্যালয় শহর এলাকা থেকে 22 কিলোমিটার দূরে হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীকেই নির্ভর করতে হয় শাটল ট্রেনের উপর। এই কারণে যাতায়াত সমস্যাও প্রকট। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। 3 দিনের মাথায় আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের গ্রেড বিম ভেঙে পড়েছে। শিক্ষকরা জানান সকাল 9টার দিকে সদর উপজেলার মধ্যে বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে দ্বিতীয় শ্রেণীর কক্ষের গ্রেড বিম ভেঙে পড়ে। ক্লাস শুরুর আগ মুহূর্তে বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসের বাইরে ছিল। বিদ্যালয়ের অন্য কক্ষে গ্রেড বিম সহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে বলে জানান প্রধান শিক্ষক। এর আগে গত শুক্রবার তালতলী পি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ভবনের গ্রেড বিম ভেঙে এক শিক্ষার্থী নিহত ও 5 জন আহত হয়। আমাদের স্কুলের ছাদটা ভেঙে পড়ছে, আমাকে ওই ক্লাসে ঢুকতে অনেক ভয় করে। অনেক জোরে একটা শব্দ হয়েছে, আমি আসি, এসে আমার অন্য 5ম শ্রেণীর শিক্ষার্থীরাও আসে, এসে দেখি যে ওই জায়গাটা ভেঙে পড়ছে। অনেক ঝুঁকির ভিতরে আছি, আমার প্রতিটা রুমই এইরকম। কুমিল্লা ইপিজেডে ভয়াবহ আগুনে একটি সুতার কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের চেষ্টায় 8 ঘন্টা পর সকালে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কেউ হতাহত হয়নি। এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এদিকে আগুনে কারখানা পুড়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে 1200 শ্রমিকের ভবিষ্যৎ। বেপুজা জানিয়েছে আগামীকালের মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ করা হবে। ফায়ার সার্ভিস জানায় সোমবার রাত 9টার দিকে ইপিজেটের আরএন স্পিনিং মিলে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। মেকানিক্যালের কাজ করি, কিন্তু আগুন লাগা সত্য মনে যে যাক আমি বড় যে সব লোকজনকে নিয়ে লাস্ট আমি বাড়িয়েছি। এ সময় আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে আগুন। এতে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। যুক্ত করা হয় আরও একটি ইউনিট। এটা আমরা একদম সীমাবদ্ধ করে ফেলছি। চারিদিক থেকে নির্বাপন করতে করতে এটা একটা পর্যায়ে এসে পৌঁছেছে। পাশে একটা কেমিক্যাল গোডাউন এবং অন্য একটা তাদের র মেটেরিয়ালস গোডাউন, এগুলোকে আমরা রক্ষা করতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছে সুতার কারখানাটি। এ ঘটনায় ব্যবসায়ের পক্ষ থেকে 1296 জন শ্রমিকের মার্চ মাসের বেতন আগামীকালের মধ্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। টাকা পয়সা দিবে না দিবে এটা তাও শিওর নেই। আমরা অন্য ফ্যাক্টরিতে জয়েন দিতে হবে, নাহলে আমাদের বেতন তো পাওয়ার উচ্চ, কারণ আমাদের বেতন দরকার না। আগামী 10 তারিখে 3টার সময় যারা কমিট করেছে আমরা শ্রমিকদের বেতন দিয়ে দিব। কর্মসংস্থান অনেক গ্যাপ রয়ে গেছে এবং আমাদের কয়েকটা ফ্যাক্টরি আবার নতুন করে চালু হচ্ছে। সে নতুন করে চালু হওয়াতে আমরা তাদেরকে ওখানে অ্যাকোমোডেট করে নিতে পারবো।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক ও 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বেবজার। কারখানাটিতে 1200 শ্রমিক কয়েকটি শিফটে কাজ করতেন বলে জানা গেছে। সময় সংবাদ, কুমিল্লা। অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কক্সবাজার বিমানবন্দর। রানওয়ের উপর দিয়ে শুধু পথচারীরা অবাধে চলাচল করছে তা নয়, বিমান অবতরণের সময় হাত দেখিয়ে থামার সংকেত দিচ্ছেন তারা। বিমানবন্দরের গাইড ওয়ালের বিভিন্ন অংশ ভাঙা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ শুরু হয় 2015 সালের জুলাই মাসে। রানওয়ের কাজ শেষ হওয়ার পর 2017 সালের শেষ দিক থেকে এখানে আন্তর্জাতিক রুটের বিমানও চলাচল করছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে প্রতিদিনই আকাশপথে কক্সবাজার আসছেন দেশি বিদেশি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। কিন্তু অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার বিমানবন্দর। বিভিন্ন অংশে গাইড ওয়াল না থাকা ও কিছু অংশ ভাঙা থাকায় রানওয়ে দিয়ে অবাধে পারাপার হচ্ছেন স্থানীয়রা। তারা রানওয়েকে ব্যবহার করছেন শর্টকাট পারাপারের পথ হিসেবে, এমনকি ঘোরাঘুরি করতেও রানওয়েতে ঢুকছেন স্থানীয়রা। আর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের চোখের সামনেই হচ্ছে এসব। 10 টাকা করে দিতে হইতো আমাদের। চলে আসতেছি রানওয়ে দিয়ে, আমাদেরকে কে বাধা দেন। আমি এখান দিয়ে সব সময় চলাফেরা করি, স্কুলে যাই। আর এসব দৃশ্য ধারণ করতে দেখে সময় সংবাদের প্রতিবেদককে বাধা দেয় এক আনসার সদস্য। পরে কৌশলে আনসার সদস্যকে প্রশ্ন করলে গাইড ওয়াল না থাকাকেই দায়ী করেন তিনি। পরে করবে আর কি, ওয়াল হবে সব দিকে, তখন পার হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। চারিদিকে ওয়াল নেই, ছেলেরা আসা যাওয়া করে এই পার থেকে ওই পারে, এগুলো আছে, কিন্তু এগুলার সম্পূর্ণ আমাদেরকে সতর্কতার সাথে চেক করে বন্ধ করতে হবে। সব সমস্যা সমাধানে সিভিল এভিয়েশন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন এই সংসদ সদস্য। আমি বিশ্বাস করি সিভিল এভিয়েশন খুব দ্রুত সেই সীমানা প্রাচীর নির্মাণ করার মধ্য দিয়ে সেখানকার সার্বিক নিরাপত্তার বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে তারা রক্ষা করবে। প্রতিদিন ঢাকা কক্সবাজার আকাশপথে যাতায়াত করছে বিভিন্ন বিমান সংস্থার 9টি ফ্লাইট। এছাড়া সপ্তাহে 3 দিন ঢাকা চট্টগ্রাম রুটে যাতায়াত করছে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট। সময় সংবাদ, কক্সবাজার। পহেলা বৈশাখ সামনে রেখে রাজধানীর বুটিক হাউসগুলোতে জমে উঠেছে বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর নিকেতন এলাকায় আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আপনি জানেন যে বাঙালির সবচেয়ে বড় যে উৎসবকে ধরা হয় সেটা কিন্তু বৈশাখী বলা হয়। আর সেই বৈশাখ অর্থাৎ বাংলার যে বর্ষবরণ, সেই বর্ষবরণের আর মাত্র 4 দিন বাকি রয়েছে। আর যেহেতু আসলে খুব বেশি সময় নেই, তাই বৈশাখের যে কেনাকাটা আর নগরবাসী কিন্তু সেটা সেরে নিতে চাচ্ছেন এবং সেটা বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছে এবং আজকেরও সেই যথারীতি কেনাকাটা চলছে। যদিও আসলে আজকের সরকারি ছুটির দিন না হওয়াতে কিন্তু এখনো খুব বেশি আসলে ভিড় লাগেনি। বিশেষ করে রাজধানীর যে শপিং মলগুলো রয়েছে তার মধ্যে আসলে যেই শপিং মলগুলো আজকের খোলা রয়েছে সেখানে কিন্তু মোটামুটি কিছুক্ষণ আগে থেকে আমরা দেখলাম যারা নগরবাসী রয়েছেন, যারা আসলে বিভিন্ন অফিস আদালত কাজ সেরে অনেকেই আসলে এখান থেকে কেনাকাটার চেষ্টা করছেন এবং সেই কেনাকাটার আসলে বিষয়গুলোই আমরা দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি যে অন্যান্য উৎসবের মতো অর্থাৎ ঈদ কিংবা পূজার মতো কিন্তু বৈশাখকেও তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু আসলে তারা কেনাকাটাও করছেন। আপনি জানেন যে শুধুমাত্র যে ঈদ কিংবা পূজাকে কেন্দ্র করে যে বেচা কেনাটা হয় সেখান থেকে কিন্তু এখন শপিং মলগুলোতে কিংবা যে বিপণী বিতানগুলো রয়েছে সেখানে কিন্তু এখন বৈশাখকে কেন্দ্র করেও তাদের বিশেষ কিছু আয়োজন থাকে। বৈশাখকে উপলক্ষ করে তারা নতুন রঙে তাদের পোশাকগুলোকে সাজানোর চেষ্টা করে, যেহেতু বৈশাখ বলতেই আমরা লাল, সাদা কিংবা এই ধরনের রঙিন পোশাককে বুঝি, তাই কিন্তু যারা ফ্যাশন ডিজাইনার রয়েছেন কিংবা যারা আসলে উদ্যোক্তা রয়েছেন তারা বৈশাখকে শুধুমাত্র বৈশাখকে কেন্দ্র করে বৈশাখী আঙ্গিকে অর্থাৎ বাঙালির বিভিন্ন যে ঐতিহ্য রয়েছে কিংবা বাঙালির যে বিভিন্ন সংস্কৃতির বিষয়টাকে কিন্তু বৈশাখের পোশাকে সাজিয়ে তোলার চেষ্টা করছেন তারা বলছেন, যারা বিশেষ করে ফ্যাশন ডিজাইনার রয়েছেন তারা বলছেন বাঙালির কৃষ্টি সংস্কৃতি কিংবা ঐতিহ্যকে আসলে এই পোশাকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এই বৈশাখের উৎসবের আগে তারা বেশ কিছু সময় নিয়ে কিন্তু সেই পোশাকের ডিজাইনগুলো করে থাকেন এবং বৈশাখের বর্ষবরণের 1 কিংবা 2 সপ্তাহ আগেই সেই পোশাকগুলোর চাহিদা আসলে বেড়ে যায়। বিশেষ যেহেতু আসলে বছরে একবার এই বর্ষবরণকে
নিয়ে বাঙালি কিছুটা মেতে ওঠে, তাই আসলে এই পোশাকের মধ্যেই তারা সেই সংস্কৃতিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, কিংবা বাঙালি যারা রয়েছে বাঙালির মধ্যে সেই সংস্কৃতিকে চেতনাকে ধারণ করানোর জন্য কিংবা সেই চেতনাকে আরও বিকশিত করার জন্য কিন্তু আসলে পোশাকের মধ্যেই তারা সেই ডিজাইনগুলোকে কিংবা সেই রঙগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এবং যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু আসলে বলছেন সারা বছরই হয়তো তাদের বাঙালি হয়ে ওঠা হয় না, শুধুমাত্র বৈশাখী কেন্দ্র করে একদিনের জন্য হলেও যদি কিছুটা বাঙালি হওয়া যায় সেই চেষ্টা কিন্তু অনেক ক্রেতাই আমাদেরকে বলেছেন যে আসলে পোশাকের মধ্যে কিংবা যেই আসলে আমাদের যে সংস্কৃতি রয়েছে সেটাকে ধারণ করে বৈশাখের প্রথম যে সকালটা সেখানে সেই সকালবেলায় আসলে তারা অনেকেই পোশাক পরে নতুন করে সেজে অনেকটা বাঙালি হয়ে তারা আসলে বের হন পরিবার পরিজন নিয়ে। সেজন্য এই পোশাকের দিকেই তাদের আসলে অনেক বেশি আগ্রহ, কিংবা সেই পোশাকের মাধ্যমে আসলে তারা চান একদিনের জন্য হলেও বাঙালি হয়ে যেতে, এবং সেই যে চেতনা, সেই যে ধারণা কিংবা সেই যে প্রত্যাশা সেটা আসলে সারা বছরই অনেকেই ধরে রাখতে চান। সেই চেষ্টা থেকে আসলে পোশাকটাই কিন্তু বৈশাখে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই পোশাকের কেনাকাটা শুরু হয়ে গেছে এবং সন্ধ্যার পরে আরও কেনাকাটা বাড়বে এমনটা কিন্তু জানিয়েছেন এখানকার বিক্রেতারা। মোটামুটি মোমো এই ছিল এখন পর্যন্ত বৈশাখী কেনাকাটার সর্বশেষ অবস্থা। বৈশাখে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোর যে আয়োজন তারই সবশেষ খবর জানাতে নিকেতন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইমতিয়াজ আহমেদ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে রাঙাতে রং বেরঙের শাড়ি তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের তাঁতিরা। বাহারি রং আর বিভিন্ন ছাপে কাপড়ে ফুটে উঠছে বাংলার চিরাচরিত রূপ। তবে রং, সুতা ও শাড়ি তৈরির উপকরণের দাম বাড়ার কারণে খুব একটা লাভ হচ্ছে না বলে জানান তাঁতিরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। পহেলা বৈশাখকে উৎসবমুখর ও আনন্দময় করতে বৈশাখী শাড়ি তৈরিতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতিরা। বাঙালি নারীদের সাজাতে বৈশাখী শাড়িতে রং আর ছাপে ফুটে উঠছে ঢাকঢোল, একতারা, হাত পাখা, কুলা, দোয়েল পাখি সহ বাংলার বিভিন্ন ঐতিহ্য। এসব শাড়ি এখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। তবে রং, সুতা ও শাড়ি তৈরির উপকরণের অস্থিতিশীল বাজারের কারণে তেমন লাভ হচ্ছে না বলে জানান তাঁত মালিকরা। তবল, পাখা, মানে কলসি, এগুলা দিয়ে আমরা তৈরি করি বৈশাখী শাড়ি। এই শাড়ি আমাদের অনেক জায়গায় চলে যায়। অনেক কিছু দিয়ে আমরা একটা পয়লা বৈশাখ শাড়ি ফুটাইয়া তুলি যাতে সুন্দর দেখা যায় বা সবাই পরে আনন্দ পায়। 3 মাস আগের থেকে শুরু করি, বিক্রি করা হয় আপনার এই 1 মাস। সুতার যেরকম দাম বেশি, যদি একটু নিয়ন্ত্রণে রাখতো আমরা মালটা বেচে একটু সুবিধা পেতে পারি। শিল্পটির আরো প্রসার ঘটাতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানালেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের এই নেতা। সরকারের কাছে জোর দাবি থাকবে রং, সুতো, কাপড়ের বাজার মনিটরিং, পাশাপাশি এদেরকে সহজ শর্তে ঋণ প্রদান, তাহলে এই শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। জেলার তাঁতিদের তৈরি এসব বৈশাখী শাড়ি সর্বনিম্ন 150 টাকা থেকে 3000 টাকায় পাইকারি দরে বিক্রি হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। চোখের জলে ফায়ারম্যান সোহেল রানাকে বীরোচিত বিদায়। সহকর্মীদের হাহাকারে হৃদয় বিদারক পরিস্থিতি। গ্রামের বাড়ি কিশোরগঞ্জে দাফন আজ। আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়, ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা। দোষীদের শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে আগুন। 3 বোন সহ দগ্ধ 4 জন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, একজনের অবস্থা আশঙ্কাজনক। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6 শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র, পুনর্বাসনের উদ্যোগ। এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আগে যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চায় বাংলাদেশ। পম্পেওর সঙ্গে বৈঠকে সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।